সেকেন্ড পরে গ্রামার নিয়ে আলোচনা করি আমরা আজকে। হ্যাঁ, প্রিপোজিশন। ঠিক আছে স্যার। প্রিপোজিশন নিয়ে আলোচনা করবো। আমরা কি শিখবো আজকে? আমরা শিখবো এই যে এইগুলা ওভারভিউ। এই যে এখানে প্রিপোজিশনস ফর টাইম এন্ড প্লেস, প্রিপোজিশনস ফর ডিরেকশন, এজেন্ট এন্ড ইনস্ট্রুমেন্ট, তারপরে প্রিপোজিশনাল ফ্রেজ, কেমন, এগুলো আমরা শিখবো। তো এখান থেকে আমাদের দেখা যাচ্ছে যে এই যে লেসন 1 প্রিপোজিশনস ফর টাইম এন্ড প্লেস। কি বলছে এখানে? টাইম, এট ফর দ্য টাইম অফ দ্য ডে, টাইম অফ ডে। এট দ্বারা যখন আমরা এট ব্যবহার করি আমরা টাইম বোঝাতে, দিনের যে কোনো সময় বোঝাতে, স্পেসিফিক টাইম বোঝাতে। এট 5 o'clock, at 11:45, at midnight, at lunch time, at sunset। আর অন ব্যবহার করে আমরা তাও সময় বোঝাতে, ডে এবং ডেটস। অন ফ্রাইডে, অন মানডে, অন ফ্রাইডেজ, on 16th May 1999, on Eid day, on my birthday। তাহলে আমরা prepositions of time বলতে আমরা কি বোঝাচ্ছি? at বোঝাচ্ছি। on দিয়েও আমরা preposition of মানে টাইম আমরা ইন্ডিকেট করতে পারি। তাহলে আমরা at দিয়ে টাইম ইন্ডিকেট করতে পারি, স্পেসিফিক টাইম অফ দ্য ডে। দিনের যে কোনো একটা স্পেসিফিক টাইম তুমি বুঝাইতে চাও তাহলে তুমি at ব্যবহার করবা। দিনের একটা নির্দিষ্ট কোনো দিন বা ডেট তুমি বুঝাতে চাও তাহলে তুমি অন ব্যবহার করবে। আর ইন ব্যবহার করবে মূলত লঙ্গার পিরিয়ড অফ টাইম, যেমন মান্থ, ইয়ার, সিজন, এগুলোর ক্ষেত্রে তুমি ইন ব্যবহার করবে। তাহলে কি বোঝা গেল যে শর্ট পিরিয়ড অফ টাইমের ক্ষেত্রে এট, এর থেকে একটু বেশি হলে অন, যেমন ডে এবং ডেটস, এগুলো কিন্তু টাইম অফ ডে, এট 5 o'clock, at 11:45, at midnight, at lunch time, এগুলো থেকে বেশি দীর্ঘ সময় হলো ডে এবং ডেটস। আরেকটা হলো ইন ফর লঙ্গার পিরিয়ডস। লঙ্গার পিরিয়ডস যেমন মান্থ, সিজন, ইয়ার, সিজনস, এগুলো হলো, এগুলোর জন্য আমরা ইন ব্যবহার করতে পারি। যেমন in October in 1998, in the 88th century, in the past, in the winter, in the 1990s, in the middle ages, in future। হ্যাঁ, এগুলো আমরা ব্যবহার করতে পারি। তারপরে হলো তোমার we use at with these expressions। আমরা at ব্যবহার করি কোথায়? যেখানে আমরা নির্দিষ্ট সময় আমরা বুঝাই, যেমন এখানে we use at with these expressions, যেমন at night, I don't like going out at night। হ্যাঁ, at the weekend অথবা at weekends, at Christmas। হ্যাঁ, তারপরে at the moment, at present, at the same time, যেমন Emily and I arrived at the same time, at the moment, at present, Mr. Ben is busy at the moment অথবা at present। তবে at Christmas, do you give each other presents at Christmas? at the weekend অথবা at weekends। তাহলে আমরা এই যে দেখতে পাচ্ছি at এর ব্যবহারটা একটু স্পেশাল ভাবে আমরা দেখেছি। তারপর আমরা এই যে ইন এর ব্যবহারটা আমরা দেখি, ইন দ্য মর্নিং বাট অন ফ্রাইডে মর্নিং। ইন দ্য মর্নিং ও বলতে পারি, আবার অন ব্যবহার করলে আমরা তখন অন ফ্রাইডে মর্নিং বলতে পারি। তারপর ইন দ্য আফটারনুন বলতে পারি, আবার এটা বলা যায় যে অন সানডে আফটারনুন। ইন দ্য ইভিনিং আবার বলা যায় যে অন মানডে ইভিনিং। এই যে এখানে একটা ভুল হয়েছে, অন হবে, এটা ওয়ান না। I'll see you in the morning, I'll see you on Friday morning। ঠিক আছে, এখানে ইন ব্যবহার করা যেতে পারে অথবা এখানে অনও ব্যবহার করা যেতে পারে, অন ফ্রাইডে মর্নিং, অন, যেহেতু এখানে তোমার ডে একটা আছে, ডে আছে, এই কারণে আমরা এখানে এটা অন ব্যবহার করতে পারি। ডু ইউ ওয়ার্ক ইন দ্য ইভিনিংস, ডু ইউ ওয়ার্ক অন সানডে ইভিনিংস, এই যে এটা আমরা ব্যবহার করতে পারি। তারপরে হলো যে উই ডু নট ইউজ এট, অন, ইন, বিফোর, লাস্ট, দিস, এভরি। যেমন I'll see you next Friday। ঠিক আছে, উই ডু নট ইউজ এট, অন, ইন, বিফোর, লাস্ট, দিস, এভরি। এই যে এই শব্দগুলোর আগে আমরা
অ্যাট অন ইন ব্যবহার করি না। যেমন আইল সি ইউ নেক্সট ফ্রাইডে, নট অন নেক্সট ফ্রাইডে। হ্যাঁ, তো বা একটা মিনিট, হ্যাঁ, যে একটু
তোবা তোবা আসো, চলে আসলাম। হ্যাঁ স্যার আসছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। দেখো এখানে we do not use at in on before last this every। আচ্ছা আমরা কিছু ছবি দেখাই, ছবি দেখাইলে তোমার বুঝতে আরো সুবিধা হবে। কিছু পিকচার দেখাই, যেমন ধরো এখানে এই যে এটা প্রিপোজিশনস অফ টাইম প্লেস মুভমেন্ট। আমরা অনেকভাবে অনেক শিখি প্রিপোজিশন, ঠিক আছে? বইয়ে দেখবো যে নিয়মের অভাব নাই, কিন্তু আসলে এত নিয়ম মনে রাখাটা খুব কঠিন। জাস্ট সিম্পলি এই তিনটা জিনিস মনে রাখতে হবে, টাইম প্লেস এবং মুভমেন্ট। এই তিনটার উপরে কিন্তু ইন্টারন্যাশনালি এখন বেশি ফোকাস করা হয়। এখানে অবশ্যই টাইমটা আমরা দেখবো যে এখানে এই যে এগুলো হলো প্রিপোজিশন বিভিন্ন ধরনের। এবার দেখি আমরা টাইমটা কি বোঝাচ্ছে। টাইম বলতে বোঝাচ্ছে preposition of time is a preposition that allows us to discuss a specific time। বাট টাইম বলতে কোন prepositions of time দিয়ে আমরা কি শিখবো? এখানে স্পেসিফিক টাইম শিখবো, ডেট শিখবো, ক্যালেন্ডারের পূর্বে ডেজ অফ দ্য উইক, অ্যাকচুয়াল টাইম। হ্যাঁ, তারপর আরেকটা বিষয় হলো যে প্রিপোজিশনস অফ প্লেস, এগুলা এখানে আছে। আর আরেকটা হলো যে প্রিপোজিশনের পরে অবশ্যই এখানে একটা কি বসবে, অবশ্যই এখানে তোমার একটা নাউন অথবা প্রনাউন, তারপরে অবশ্যই প্রিপোজিশনের পরে বসতে হবে। এবার দেখো এক্সাম্পল গুলো খেয়াল করো। মিট মি এট 5 o'clock। এই যে দেখেন এখানে 5 o'clock মানে 5টা বলছে নির্দিষ্ট সময়, আর 5 o'clock মানে 5 o'clock। আর o'clock যখন হবে তখন ফ্র্যাকশন অফ টাইম কিন্তু হয় না, ঠিক আছে? তাহলে এটা একটা স্পেসিফিক টাইম। তাহলে স্পেসিফিক ডে, যেমন অন, স্পেসিফিক ডে বলতে টাইম, সেক্ষেত্রে অন। আবার লঙ্গার পিরিয়ড অফ টাইম বোঝাতে ইন। আবার এখানে ফর, এই যে লঙ্গার পিরিয়ড অফ, একটু আগে আমরা দেখলাম না যে লঙ্গার পিরিয়ড অফ টাইম বোঝাতে এখানে ফর ব্যবহৃত হয়। এবার দেখো অনের ব্যবহারগুলো এখানে দেওয়া আছে। অন কোথায় ব্যবহৃত হয়? ডেজ অফ দ্য উইক, যেমন দিনের পূর্বে, ক্যালেন্ডারের ডেটের পূর্বে অন, স্পেশাল ডে বোঝাতে অন ব্যবহৃত হয়, যেমন অন মাই বার্থডে, অন মাই ওয়েডিং অ্যানিভার্সারি। তারপরে ইন কোথায় ব্যবহৃত হয়? মান্থ, সিজন, ইয়ার, ডিকেড। মান্থ ইন জানুয়ারি, সিজন ইন উইন্টার, আর ইয়ার ডিকেড। ইয়ার ডিকেড মানে হলো দশক, যেমন ইন দ্য 1980s। আর ইয়ার ইন 2012। আবার পিরিয়ড অফ দ্য ডে, দিনের কোনো একটা অংশ বোঝাতে ইন ব্যবহৃত হয় তার পূর্বে, যেমন ইন দ্য মর্নিং, ইন দ্য আফটারনুন, ইন দ্য ইভিনিং। আবার নির্দিষ্ট সময়ের পরে ইন ব্যবহৃত হয়, যেমন ইন 2 hours, ইন আ ফিউ মিনিটস। হ্যাঁ, এই যে এটা। আচ্ছা, আর এট ব্যবহৃত হয় কোথায়? যেমন 1 নম্বর আমরা দেখি এ প্রিসাইজ টাইম, নির্দিষ্ট সময় বোঝাতে এট 9:30। তারপরে উইকেন্ড, সপ্তাহের শেষের দিন, বন্ধের দিন, এট উইকেন্ডস, অথবা এট দ্য উইকেন্ডসও বলা যেতে পারে। আবার অন উইকেন্ডস বলা যেতে পারে। এট দ্য উইকেন্ড যখন বলবো তখন নির্দিষ্ট একটা সপ্তাহের বন্ধের কথা আমি বলছি। আর নাইটের বেলা এট নাইট, কিন্তু আবার এট দ্য নাইট এইরকম বলা যাবে না, অথবা ইন দ্য নাইট এরকম বলা যাবে না, এট নাইট বলতে হবে। তবে ইন দ্য মর্নিং, ইন দ্য ইভিনিং এগুলো বলা যাবে, ঠিক আছে? তারপরে হলো ফ্রম টু। ফ্রম টু হলো মার্কিং আ পিরিয়ড অফ টাইম, একটা নির্দিষ্ট সময়কে একদম নির্দিষ্ট করে দেওয়া। যেমন ধরো মানডে থেকে তুমি ওয়েনেসডে কথা বলছো, তখন তুমি বলতে হবে ফ্রম টু, ফ্রম মানডে টু ওয়েনেসডে। আবার তুমি বলছো একটা নির্দিষ্ট টাইমের কথা বলছো, যেমন 20 to 5, 5টা বাজতে এখনো 20 মিনিট বাকি আছে। এরকম ক্ষেত্রে আমরা সময় বলতে আমরা ফ্রম টু এগুলা সময় বলতে ব্যবহার করতে পারি, টু ব্যবহার করতে পারি। আবার ধরো পাস্ট একটা প্রেপোজিশন, এটা দিয়ে আমরা টাইম নির্দেশ করতে পারি। যেমন এখানে, যেমন আমি বললাম যে 8:30, তাহলে এখানে পাস্ট শব্দটা কি? পাস্ট শব্দটা কিন্তু এখানে প্রেপোজিশন। তাহলে এখানে কি বোঝাচ্ছে? 8:30 মানে 8টা বেজে আরো আধা
ঘন্টা চলে গেছে, যে 8:30, মানে 8:30 বাজে, ঠিক আছে। তাহলে এখানে পাস্ট মানে কি, একটা জিনিস যখন একটা জিনিসকে অতিক্রম করবে, অর্থাৎ 8টা যে বাজে, 8টার সময়টাকে অতিক্রম করে 30 মিনিট হয়ে গেছে, সেই ক্ষেত্রে আমরা পাস্ট প্রেপোজিশনটা ব্যবহার করতে পারবো। আচ্ছা, টিল আনটিল, এটা দিয়েও সময় বোঝায়। যেমন কেমন সময় বোঝায়, যেমন এটা দিয়ে বোঝায় যে একটা পিরিয়ড অফ টাইমকে নির্দিষ্ট করে দেওয়া। যেমন সোমবার থেকে বুধবার পর্যন্ত, ফ্রম মানডে টিল ওয়েডনেসডে, যে সোমবার থেকে বুধবার পর্যন্ত তুমি এই কাজটা করবে। ইউ উইল ডু দ্য ওয়ার্ক ফ্রম মানডে টিল ওয়েডনেসডে। আবার আরেকটা একটু আগে আমরা দেখেছিলাম যে মার্কিং এ পিরিয়ড অফ টাইম, ইউ উইল ডু দ্য ওয়ার্ক ফ্রম মানডে টু ওয়েডনেসডে, দুটো একই রকম অর্থ প্রকাশ করছে। আবার আরেকটা অর্থ প্রকাশ করে টিল অথবা আনটিল দিয়ে টাইম বোঝাতে, যেমন মার্কিং হাউ লং, একটা জিনিস কতক্ষণ চলবে, যেমন উই আর ওয়ার্কিং অন দিস টিল জুন অথবা আনটিল জুন, কতক্ষণ সময় ধরে আমরা এটার উপরে কাজ করব, জুন পর্যন্ত। আচ্ছা, বাই দ্বারাও আমরা সময় নির্দেশ করি। যেমন বাই দ্বারা প্রথমে যেটা বলছে যে এট দ্য লেটেস্ট, একদম নগদে যে মানে তাৎক্ষণিক যে সময়টা, যেমন আইল ফিনিশ ইট বাই মানডে নাগাদ আমি এটা শেষ করব, ঠিক আছে। তারপরে বলা হচ্ছে আপ টু দিস পয়েন্ট, বাই দ্বারা বোঝায় যে এই নির্দিষ্ট এই পর্যন্ত আর কি, যে আমরা বলি না যে 2011 সালের ডিসেম্বর পর্যন্ত আমরা অর্ধেকটা কমপ্লিট করেছি, মানে এই পর্যন্ত কতটুকু হয়েছে বোঝাতে বাই দিয়ে আমরা প্রকাশ করতে পারি। আর আরেকটা বাই দিয়ে বললাম যে আই উইল ফিনিশ ইট বাই মানডে, যে আমি লেটেস্ট আপডেট দিব যে মানডের ভিতরে আমি এটা ফিনিশ করব। হ্যাঁ, মানডের ভিতরে ফিনিশ করব, একটা টাইম ফ্রেম দিলাম, আরেকটা দিলাম যে হ্যাঁ এই পর্যন্ত এতটুকু করেছি, এই অর্থ আমরা বাই ব্যবহার করতে পারি। আবার সিন্স দিয়েও সময় ব্যবহার করা যায়, তবে সেক্ষেত্রে ফ্রম দেন টু নাও, আগে থেকে শুরু হয়ে এই পর্যন্ত কতটুকু হয়েছে। যেমন আই হ্যাভ বিন ওয়ার্কিং হেয়ার সিন্স 2004, যে 2004 থেকে শুরু হয়ে এ পর্যন্ত আমি এখনো চলছে আমার কাজ এখানে, 6 ইয়ার্স, এটা দ্বারা সিন্স কন্টিনিউয়েশন। আর ফর দ্বারা ওভার দিস পিরিয়ড অফ টাইম, ধরো তুমি একটা কাজ আগে শুরু করছো, এখন শেষ, তখন তুমি ফর ব্যবহার করতে পারো। যেমন দ্য প্রজেক্ট ওয়াজ ফর 4 ইয়ার্স, যে প্রজেক্টটা এখনো চলছে না, এখানে শেষ, সেক্ষেত্রে আমরা টাইম ফ্রেমটা বলতে ফর। আর মনে করো যে প্রজেক্টটা এখনো চলছে, তুমি এখনো কাজ করছো, এটাতে তাহলে সিন্স। আগো বলতে যে কি বোঝাচ্ছে, পাস্ট পয়েন্ট, অতীতের কোনো একটা পয়েন্টে কেমন কি অবস্থা ছিল বোঝাতে। যেমন ইট স্টার্টেড 3 ইয়ার্স অ্যাগো, এটা 3 বছর আগে শুরু হয়েছিল, ওই অতীতের ওই পয়েন্টটাকে বলতেছে। আচ্ছা, বিফোর অথবা প্রায়র টু, আর্লিয়ার দেন দিস পয়েন্ট, কোন একটা পয়েন্টের কথা বলতেছো টাইমের, ওই পয়েন্টের আগের যে সিচুয়েশনটা, যেমন বিফোর দিস পলিসি অথবা প্রায়র টু দিস পলিসি, এই নীতির পূর্বে, এই গঠনতন্ত্রের পূর্বে, নো সাচ মেকানিজম এক্সিস্টেড, এমন কোনো কলাকৌশল বিদ্যমান ছিল না। মানে যে এই পলিসিটা আসার পূর্বে কোনো মেকানিজম বিদ্যমান ছিল না, যে এই পয়েন্টটা, বর্তমান যে পয়েন্টটা, এই পয়েন্টটার পূর্বের অবস্থাটা কি ছিল, এটাকে বোঝাতে। তুমি কি বুঝতে পারছো শোভা? জি স্যার, বুঝতে পারতেছি। আচ্ছা, ঠিক আছে। দেখো, এবার আমরা আরো একটু স্পেসিফিক দেখি। প্রিপোজিশনস অফ টাইম দিয়ে বোঝাচ্ছে আমরা অ্যাট, ইন, অন, তিনটাকে আমরা এখানে একসাথে এখানে উপস্থাপন করা হয়েছে। এখানে প্রথমে বলা হয়েছে স্পেসিফিক টাইম। অ্যাট দ্বারা স্পেসিফিক টাইম বোঝায়, যেমন যে কোনো স্পেশাল ডে বুঝাতে, যেমন ইস্টার, ক্রিসমাস স্পেশাল ডে, ঈদ ডে মুসলমানদের আমাদের। তারপরে আবার নাইট এর ক্ষেত্রে আমরা অ্যাট ব্যবহার করতে পারি, যেমন স্পেসিফিক টাইম, যেমন অ্যাট 22 আওয়ার্স অ্যাট মিডনাইট, অ্যাট ইস্টার, তারপরে অ্যাট ক্রিসমাস, তারপরে আই হেট বিং অ্যালোন অ্যাট নাইট, এই যে এগুলা। তাহলে অ্যাট দ্বারা আমরা স্পেসিফিক টাইম, স্পেশাল ডে কোনো কিছু, হ্যাঁ, আবার অ্যাট দ্বারা নাইটের ক্ষেত্রে আমরা অ্যাট ব্যবহার করতে পারি, এগুলো বুঝাতে পারি আমরা, মানে টাইম বুঝাইতে আর কি। আমরা কিন্তু এখানে টাইম নিয়ে আলোচনা করছি। আচ্ছা, টাইম বোঝাতে ইন এর অবস্থা কি, পার্ট অফ দ্য ডে, পার্টস অফ দ্য ডে, একটা দিনের কোন একটা অংশকে বোঝাতে। যেমন
I usually run in the morning. He works in the evenings. এই যে এখানে দিনের একটা অংশ। আবার মান্থস বোঝাতে ইন, ইয়ার বোঝাতে, সিজন বোঝাতে, সেঞ্চুরি বোঝাতে, ডিকেড বোঝাতে, তাই না? আমরা ইন ব্যবহার করতে পারি। যেমন ইন দ্য 90th century Ireland was very poor in the 90th century, যে এখানে সেঞ্চুরি শতাব্দী। I always go on holiday in summer. হ্যাঁ, I go always, holiday এখানে দিন বোঝাচ্ছে, এই যে ডে, আর এখানে সামার বলতে তোমার সিজন। আচ্ছা, I was born in 1985, এই যে এখানে দীর্ঘ সময়, longer period of time, on, in, month এখানে জুন, ইন জুন, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা অনের ব্যবহারটা দেখি। অনটা হলো ডে, ডে বোঝাতে, যেমন আই এম গোয়িং অন হলিডেজ অন টিউসডে, এই যে অন হলিডে অন টিউসডে। তারপরে আই লাভ ওয়াচিং মুভিজ অন ফ্রাইডেজ। আর ডেটস এবং স্পেসিফিক ডে বোঝাতেও আমরা অন ব্যবহার করতে পারি, যেমন আই ওয়াজ বর্ন অন মার্চ 11th। হ্যাঁ, আরেকটা, এটা দেখা যাচ্ছে না আসলে, অসুবিধা নেই, এটা বোঝা যাচ্ছে। আচ্ছা, প্রেপোজিশনস অফ টাইম। এই যে এখানে টাইম, প্রেপোজিশনস অফ টাইম গুলো এখানে দেওয়া আছে, কোনটা কোনটার আগে এখানে ইন ব্যবহার করতে পারি আমরা। ইন, ইন দ্য মর্নিং, ইন afternoon, in evening, in February, in the spring, in the summer, in the fall or autumn, in the winter, in 2013. ইনের ব্যবহারটা আর কি, যে সিজন, সাল, সেঞ্চুরি, ডিকেড, পার্ট অফ দ্য ডে, মান্থ, এগুলোর পূর্বে আমরা এখানে ইন ব্যবহার করতে পারি। অনের ব্যবহার দেখো, দিনের পূর্বে ডে, যেমন অন সানডে, অন মানডে মর্নিং, অন টিউসডে আফটারনুন, অন ওয়েডনেসডে ইভিনিং, on my birthday, special day, on a holiday, on May 5th, তারিখের পূর্বে, মাস এবং তারিখের পূর্বে, on a weekday, on the weekday, ইউএসএ তে on the weekday ব্যবহার করে এভাবে। নাইট, at এর ব্যবহার স্পেসিফিক টাইম, at night, at 10:30, at noon, at midday, at midnight, at bedtime, at sunrise, at sunset, at the weekend। তাহলে উইকেন্ডের বেলায় অন দ্য উইকেন্ডও বলে, আবার এট দ্য উইকেন্ডও বলে, ঠিক আছে। ইউএসএ তে, ইউএস আমেরিকাতে বলে অন দ্য উইকেন্ড, আর ইউকেতে বলি এট দ্য উইকেন্ড। হ্যাঁ, দুটো পার্থক্য আলাদা। আচ্ছা, প্রেপোজিশনস অফ টাইম, প্লেস। প্রেপোজিশনস অফ প্লেস বলতে এখানে আমরা কি বোঝাচ্ছি, যে ডেসক্রাইব দ্য পজিশন অফ এ পারসন অর থিং ইন রিলেশন টু আনাদার পারসন অর থিং। প্রেপোজিশনস অফ প্লেস বলতে এখানে একটা ব্যক্তি অথবা বস্তুর সাপেক্ষে আরেকটা ব্যক্তি অথবা বস্তুর অবস্থানটা কি, এটা বোঝাতে প্রেপোজিশন অফ প্লেস ব্যবহৃত হয়, ঠিক আছে। যেমন এখানে উদাহরণগুলো খেয়াল করো, দেখবা যে এখানে তুলনা বোঝাচ্ছে। যেমন দেয়ার ইজ এ কাপ অন দ্য টেবিল, এই যে টেবিলের সাথে কাপের তুলনা, বা টেবিলের সাপেক্ষে কাপের অবস্থানটা কোথায়। যে টেবিলের সাপেক্ষে কাপের অবস্থানটা হলো যে কাপটা টেবিলের উপরে। এবার এরপরটা দেখো, যে দ্য হেলিকপ্টার hovered above the house, তাহলে এখানে হেলিকপ্টারের অবস্থানটা হাউজের সাপেক্ষে কি, হাউজের উপরে হেলিকপ্টারটা ঘোরাঘুরি করছে। যখন একটা বস্তুর সাপেক্ষে আরেকটা বস্তুর অবস্থান নির্ণীত হয়, তখন আমরা বিভিন্নভাবে এটা ব্যবহার করি। যেমন টেবিলের সাপেক্ষে কাপের অবস্থানটা কি, দুইটা তলের মাঝে একটা স্পর্শকাতর ব্যাপার, মানে টাচ আছে, দুইটা সারফেসের মধ্যে একটা কি আছে, একটা কন্টাক্ট আছে। যখন একটা বস্তুর সাপেক্ষে আরেকটা বস্তুর অবস্থান আমি বর্ণনা করব, সেক্ষেত্রে যখন বস্তু দুটি একে অপরের সংস্পর্শে থাকবে, তখন আমরা অন ব্যবহার করতে পারি। যখন একটা বস্তুর সাপেক্ষে আরেকটা বস্তুর অবস্থানে একটু গ্যাপ থাকবে, যেমন হাউজের উপরে হেলিকপ্টারটা ঘোরাঘুরি করছে, তাহলে অবশ্যই হাউজের সাপেক্ষে হেলিকপ্টারের যে অবস্থানটা, এটা একটা গ্যাপ আছে, বড় ধরনের গ্যাপ, তাই না। এই কারণে আমরা কিন্তু এখানে অন ব্যবহার করিনি, এখানে আমরা অবাব প্রেপোজিশন ব্যবহার করা হয়েছে। এটা একটা প্লেস বোঝাচ্ছে, মানে হেলিকপ্টারের অবস্থানটা কোথায় এটাকে প্রকাশ করছে।
এরপর দেখো the police placed a sheet over the body. তাহলে এখানে শীট বলতে কাপড় হতে পারে, বেড শীট হতে পারে, যে কোনো কিছু, মানে একটা বডির উপরে হয়তো মারা গেছে কেউ, বডির উপরে একটা কিছু শীট দিয়ে বডিটা ঢেকে দিয়েছে। তাহলে বডির সাপেক্ষে ওই যে শীটটার অবস্থানটা বোঝাচ্ছে। তাহলে এখানে আমরা কি বুঝতে পারছি, যে টেবিলের সাপেক্ষে কাপের অবস্থান কি, যে টেবিলটা অনেক বড়, কাপের আকারটা ছোট। তাহলে বড় কোনো জিনিসের উপরে, বড় কোনো জিনিসের সাপেক্ষে ছোট কোনো জিনিস যখন টাচ অবস্থায় থাকে সেক্ষেত্রে আমরা অন ব্যবহার করতে পারি। আবার যখন আমরা দেখতে পাচ্ছি যে বড় কোনো জিনিস, এটার উপরে আরেকটা জিনিস ঘুরছে, মুভেবল একটা অবজেক্ট, এবং গ্যাপ আছে, সেখানে আমরা অবাব ব্যবহার করতে পারি, গ্যাপ যখন থাকবে। আবার একটা জিনিসের উপর আরেকটা জিনিস ঢেকে দিয়েছে, বডিটাকে ঢেকে দিয়েছে শীট দ্বারা। তাহলে কি বোঝা গেল, যে এখানে টাচ আছে, টাচ, বডির উপরে শীটটা দিয়ে ঢেকে দিয়েছে, টাচ আছে, টাচ দুইটার মধ্যে সংস্পর্শ আছে, এবং এটার উপর একটার উপর একটা ছেয়ে গেছে, এই ক্ষেত্রে আমরা ওভার ব্যবহার করতে পারি। আচ্ছা, এবার দেখো হি স্টুড ইন ফ্রন্ট অফ দ্য ডোর অ্যান্ড র্যাং দ্য বেল। তাহলে ডোরের সাপেক্ষে আমার অবস্থানটা, তার অবস্থানটা বর্ণনা করা হয়েছে। দরজার কোন দিকে সে অবস্থান করছে, হি হি কোন দিকে অবস্থান করছে, ইন ফ্রন্টে। তাহলে এটা একটা অবস্থান সাপেক্ষে প্লেস, এই জন্য ইন ফ্রন্ট অফ প্রেপোজিশন। তারপরে রাম স্যাট বিসাইড তারা, তারার সাপেক্ষে রামের অবস্থানটা বর্ণনা করছে, যে তারা যেখানে আছে তার পাশেই গিয়ে রাম অবস্থান করছে। তাহলে এখানে আমরা বিসাইড ব্যবহার করতে পারি এই অর্থে। তারপরে অথবা আমরা এখানে নেক্সট টু বলতে পারি, যে রাম স্যাট নেক্সট টু তারা, তাও বলা যায়। হ্যাঁ, তারপরে দেখো আ স্মল স্ট্রিম মানে ছোট নদী, রানস বিলো দ্যাট ব্রিজ। এখানে ব্রিজের সাপেক্ষে ছোট্ট একটা নদীর অবস্থানটা বর্ণনা করা হয়েছে। তাহলে ব্রিজের নিচে দিয়ে ছোট একটা নদী বয়ে গেছে, তাহলে নিচে বুঝাতে এখানে বিলো প্লেস আমরা অবস্থানটা প্রকাশ করছি। হি পুট দ্য কি আন্ডার দ্য ডোরম্যাট, ডোরম্যাটের সাপেক্ষে কি এর অবস্থানটা কোথায় আমরা বর্ণনা করছি এখানে। তাহলে ডোরম্যাটের নিচে, তাহলে আন্ডার, তাহলে নিচে বুঝাতে প্লেস বুঝাতে আমরা আন্ডার ব্যবহার করতে পারি। তাহলে মানে কি, নিচে বুঝাতে যেমন আন্ডারের ব্যবহার, বিলোর ব্যবহারের পার্থক্যটা খেয়াল করো। যখন আমরা বিলো ব্যবহার করেছি তখন কিন্তু ব্রিজের নিচে দিয়ে স্ট্রিম, তাহলে একটা গ্যাপ আছে, দুইটা বস্তুর মাঝে, দুইটা জিনিসের মাঝে একটা ব্যাপক একটা গ্যাপ। কিন্তু ডোরমেটের নিচে চাবি, এটার মাঝে গ্যাপটা তেমন নাই, দুইটার সাথে একটা কন্টাক্ট আছে, টাচ। যেমন আমরা ওভারের অনের কথা বলি, দুইটার মাঝে টাচ আছে, ও অন এবং আন্ডার প্রায় কাছাকাছি। এটা হলো আমি কি বোঝাতে চাই। আমি যদি বলি যে হি পুট দ্য কি অন দ্য ডোরমেট, তাহলে কি অসুবিধা হবে? ডোরমেটের উপরে এসে চাবিটা রাখছে, এটাও বলা যায়। তখন আমি উল্টাটা বোঝাচ্ছি, যে কির অবস্থানটা উপরে। আবার আমি যখন বলি হি পুট দ্য কি আন্ডার দ্য ডোরমেট, ডোরমেটের নিচে চাবিটা রাখছে, তাহলে কথা কিন্তু প্রায় কাছাকাছি। এখন চাবির অবস্থানটা নির্ধারণ করে অন হবে না আন্ডার হবে, বুঝতে পারছো? চাবির অবস্থানটা নির্ধারণ করে দেয় প্রিপোজিশনটা কি বিসাইড হবে। যেমন আমি যদি বলি হি পুট দ্য কি বিসাইড দ্য ডোরমেট, ঠিক আছে, তাও হবে। হি পুট দ্য কি ইন ফ্রন্ট অফ দ্য ডোরমেট, তাও হবে, ডোরমেটের সামনে রাখছে। হ্যাঁ, হি পুট দ্য কি অ্যাবাভ দ্য ডোরমেট, ডোরমেটের উপরে কোথাও হয়তো একটা গ্যাপে কোথাও রাখছে, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা কিন্তু এটাকে আমরা বলতে পারি। তাহলে বস্তুর অবস্থান কিন্তু প্রিপোজিশনকে নির্ভর করে, বস্তুর অবস্থানগুলো সাপেক্ষে প্রিপোজিশনগুলো আমরা ব্যবহার করতে পারি। তাহলে আমাদের সিচুয়েশনটা বুঝতে হবে। হি পুট হিজ হ্যান্ডস বিহাইন্ড হিজ ব্যাক, তার হাত, সে তার হাতগুলো তার হাতগুলো সাপেক্ষে, মানে তার দেহের পিছনের অংশের সাপেক্ষে তার হাতের অবস্থানটা বর্ণনা করছে। ঠিক আছে। জি আচ্ছা দেখো স্যার, এবার, বুঝতে পারছি। তুমি কি বুঝতে পারছো কথা? হ্যাঁ হ্যাঁ স্যার, বুঝতে পারতেছি। ওকে, দেখো এবার এখানে দুইটা জিনিস, এখানে নিচে একটা একটা বক্স এবং নিচে একটা প্রাণী। দুইটা প্রাণীর সাপেক্ষে, অর্থাৎ বক্সের সাপেক্ষে প্রাণীর অবস্থানটা কি? প্রাণীর অবস্থানটা হলো সে নিচে অবস্থান করছে, আন্ডার। বক্সের সাপেক্ষে প্রাণীর অবস্থানটা কি দ্বিতীয়টাতে? ওভার, একটু গ্যাপ আছে কিন্তু। ওভারের বিষয়টা হলো যে কোনো কোনো সময় ওভার গ্যাপে ব্যবহৃত হয়।
হ্যাঁ, আবার কোন কোন সময় ওভার একদম একটার সাথে লেগে থাকে, দ্য ক্যাপ ইজ ওভার মাই হেড, ক্যাপটা আমার মাথার উপরে, তাহলে তো আমার মাথার সাথে লেগে আছে, তাই না? তাহলে আবার ওভার বলতে কোনো কিছুর উপর দিয়ে জাম্প করাও বোঝায়, যেমন হি জাম্পড ওভার দ্য ওয়াল, সে ওয়ালের উপর দিয়ে জাম্প দিয়ে চলে গেল, তাই না? এটাও বোঝায়। আচ্ছা, তারপরে আমরা ইন, বক্সের ভিতরে, বক্সের সাপেক্ষে এই বস্তুটা, প্রাণীটা বক্সের ভিতরে অবস্থান করছে, তার কোনো গতি নেই, এই কারণে এখানে ইন আছে। অর্থাৎ কোনো একটা বড় বস্তুর ভিতরে আরেকটা বস্তু অবস্থান করলে, নিশ্চল অবস্থা, যেখানে তার মুভমেন্ট নাই, কিন্তু তার এখানে প্লেসটা বোঝাচ্ছে যে সে এই অবস্থায় আছে, তখন ইন। এবার দেখো অন এর ব্যবহার, একটু আগে আমি অলরেডি বলেছি যে অনটা কি, অনটা হলো বস্তুর সাপেক্ষে, একটা বস্তুর সাপেক্ষে আরেকটা বস্তুর অবস্থান নির্ধারণ করে কোন ধরনের প্রিপোজিশন হবে, কোন ধরনের প্রিপোজিশনস অফ প্লেস হবে। যেমন এখানে এই বস্তুর বক্সটার সাপেক্ষে প্রাণীটা উপরে অবস্থান করছে, এই কারণে অন, এবং দুইটার সাথে একটা সংস্পর্শতা আছে। বস্তুর সাপেক্ষে প্রাণীটা সামনে অবস্থান করছে, ইন ফ্রন্ট অফ, আবার বস্তুর সাপেক্ষে প্রাণীটা পিছনে অবস্থান করছে, বিহাইন্ড, বস্তুর সাপেক্ষে প্রাণীটা পাশে অবস্থান করছে, নেক্সট টু অথবা বিসাইড বলতে পারি আমরা। বস্তুর সাপেক্ষে প্রাণীটার সামনে অবস্থান করছে, অর্থাৎ না, ওই যে প্রাণীটার সাপেক্ষে, এখন আমি বুঝাচ্ছি যে প্রাণীটার সাপেক্ষে দরজাটার অবস্থান আমি বর্ণনা করছি, অর্থাৎ আমি যার অবস্থানটা বর্ণনা করব তাকে আরেকটার সাথে তুলনা করতে হবে। যেমন আমি এখানে এই যে ইঁদুরটার সাথে দরজার তুলনা করছি, আমি দরজার অবস্থানটা বলবো, আমি আমি তখন বলবো যে দ্য ডোর ইজ বিহাইন্ড দ্য, হ্যাঁ, র্যাট, ঠিক আছে, দ্য ডোর ইজ বিহাইন্ড দ্য র্যাট, দরজাটা কোথায় অবস্থিত, এই র্যাটের পিছনে, তাহলে র্যাট সম্পর্কে আমার অবশ্যই ধারণা আছে। তাহলে আমি এবার আমি বলতে যাচ্ছি এবার আমি র্যাটের অবস্থানটা বর্ণনা করব, র্যাটটা কোথায় অবস্থিত, ইন বিটুইন দ্য বুকস, দ্য র্যাট ইজ ইন বিটুইন দ্য বুকস, দুইয়ের মাঝে বোঝাতে আমরা এখানে, দুইয়ের মাঝে বোঝাতে আমরা র্যাটের অবস্থানটাকে আমরা বর্ণনা করছি। এবার আমরা আমরা র্যাটের অবস্থানটা বর্ণনা করব বক্সের সাপেক্ষে। দ্য র্যাট ইজ ইন দ্য বক্স, এই যে এখানে বক্সের ভিতরে সে আছে, একটা দেয়াল, মানে একটা স্টিলের বক্স। তারপরে আমরা এবার র্যাটের অবস্থানটা বর্ণনা করব এই যে সোফার সাপেক্ষে, দ্য র্যাট ইজ বিহাইন্ড দ্য সোফা, দ্য র্যাট ইজ আন্ডার দ্য টেবিল, এই টেবিলের সাপেক্ষে র্যাটের অবস্থানটা বলবো। এবার আমরা টেবিলের সাপেক্ষে র্যাটের অবস্থান বলবো অন, এই যে এটাও একই অবস্থা, নিয়ার, পাশে বোঝাতে ইন ফ্রন্ট অফ, এই যে টিভির সাপেক্ষে র্যাটের অবস্থান, তারপর টিভির সাপেক্ষে র্যাটের অবস্থান নেক্সট টু, ঠিক আছে। এবার দেখো আমরা প্রিপোজিশনস অফ প্লেস আমরা সব বোঝাচ্ছি এখানে। অ্যাট হোম, তাহলে এখানে হোমের সাপেক্ষে এই যে ইঁদুরের অবস্থান, ইঁদুরটা কোথায় অবস্থান করছে, অ্যাট হোম। আচ্ছা, স্কুলের সাপেক্ষে ইঁদুরের অবস্থান, ইঁদুরটা কোথায় আছে, অ্যাট স্কুল। আচ্ছা, কর্মস্থলের সাপেক্ষে ইঁদুরের অবস্থান, ইঁদুরটা কোথায় আছে, অ্যাট ওয়ার্ক। আচ্ছা, ইঁদুরটা কোথায় আছে, অ্যাট দ্য থিয়েটার, থিয়েটারের সাপেক্ষে তার অবস্থান। ইঁদুরটা কোথায় আছে এখন, সিনেমায়, সিনেমা হলের সাপেক্ষে বা সিনেমা যেখানে দেখাচ্ছে ওই জায়গার সাপেক্ষে তার অবস্থান। অ্যাট দ্য জু, ওই চিড়িয়াখানার সাপেক্ষে ইঁদুরের অবস্থান, অ্যাট দ্য জু, স্পেসিফিক একটা প্লেস বোঝাচ্ছে। তাহলে আমরা এতক্ষণ স্পেসিফিক প্লেস দেখলাম, এবার আমরা দেখবো স্পেসিফিক মুভমেন্ট। তাহলে আমরা বলেছি যে স্পেসিফিক টাইম, স্পেসিফিক প্লেস এবং স্পেসিফিক মুভমেন্ট, এই তিনটা সম্পর্কে ধারণা থাকলে মোটামুটি তুমি ভালোভাবে ইউজ করতে পারবে। আচ্ছা, এখানে বলছে যে মুভমেন্ট, মুভমেন্টটা কি, ফ্রম ওয়ান প্লেস টু আনাদার, ঠিক আছে। These prepositions are most often used with verbs of motions and are found after the verb. এই যে মুভমেন্ট, prepositions of movement গুলো সাধারণত ভার্বের পরে ব্যবহৃত হয়। যেমন এই যে দেখো, go to by bus, এই যে ভার্ব গো এর পরে কিন্তু একটা prepositions আছে, to, তাই না?
তাহলে I go to by bus, তাহলে যাওয়া এখানে এটা মুভমেন্ট বোঝাচ্ছে, তাহলে এখানে টু এখানে প্রেপোজিশনস অফ মুভমেন্ট, আর বাই বাস দিয়ে বোঝাচ্ছে তার অবস্থানটা, বাই বাস দিয়ে বোঝাচ্ছে তার অবস্থানটা, প্লেস কোন জায়গায় আছে সে, বাসের ভিতরে। ঠিক আছে, আই গো টু স্কুল বাই বাস। ঠিক আছে, আচ্ছা তারপরে দেখো উই মাস্ট ওয়াক অ্যাক্রস দ্য স্ট্রিট অ্যাট দ্য ক্রসওয়ার্ক। অ্যাট দ্য ক্রসওয়ার্ক বলতে একটা 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 প্লেস বোঝাচ্ছে, কিন্তু ওয়াক অ্যাক্রস এটা দ্বারা কিন্তু মুভমেন্ট বোঝাচ্ছে, রাস্তা পার হওয়া। ঠিক আছে, ইজ ওয়াকিং অ্যালং দ্য পাথ। এই যে তুমি একটু উদাহরণগুলো একটু পড়ো, হ্যাঁ এক্সাম্পলগুলো একটু পড়ো, পরে দেখো কোথাও বুঝতে পারছো না আমাকে বলো। স্যার লাস্টেরটা একটু বুঝতে পারতেছি না। ওকে, walk past the theater on the right and the bank is on the left। এখানে বলছে যে অন দ্য রাইট, অন দ্য রাইট বলতে এখানে তোমার একটা প্লেস বোঝাচ্ছে, অন দ্য লেফট বলতেও একটা প্লেস বোঝাচ্ছে, নির্দিষ্ট ডিরেকশন প্লেস। আর এখানে ওয়াক পাস্ট বলছে যে ওয়াক পাস্ট মানে কি, কোনো জিনিসকে অতিক্রম করে যাওয়া, পাস্ট কিন্তু একটা প্রেপোজিশন। বলছে যে থিয়েটারটাকে তুমি পাস করে অতিক্রম করে হেঁটে যাও, অর্থাৎ থিয়েটারটাকে অতিক্রম করে হেঁটে গিয়ে তুমি ডান দিকে যাবে, তারপরে হ্যাঁ অন দ্য রাইট, ওয়াক পাস দ্য থিয়েটার অন দ্য রাইট, দক্ষিণ দিকে অবস্থিত, রাইট রাইট অর্থাৎ রাইটে অবস্থিত থিয়েটারটাকে অতিক্রম করো, এবং তখন এরপরে তুমি অ্যান্ড দ্য ব্যাংক অন দ্য লেফট, এবং লেফটে একটা ব্যাংক আছে এটাকে তুমি অতিক্রম করো। পাস্ট বলতে এখানে একটা সাপেক্ষে আরেকটাকে অতিক্রম করা বোঝাচ্ছে। আচ্ছা তাহলে এরপরটা আমরা দেখি, এরপরে স্লাইডটা কি আছে। আচ্ছা এটা একটু ডিফিকাল্ট হবে এটা বোঝাতে, আচ্ছা এটা একটু সহজ হবে। দেখো এখানে দেখো ইনসাইড, কোনো জিনিস একটা জিনিসের ভিতরে অবস্থান করছে, সেখানে ইন হবে। ইন এবং ইনসাইড একটা জিনিসের ভিতরে অবস্থান করছে, সেখানে আমরা এখানে ইন বলতে পারি। যেমন এই যে বক্সের ভিতরে একটা লাল বল অবস্থান করছে, দেখছো? যে এখানে আমরা বলতে পারি যে দ্য বল ইজ ইন দ্য বক্স, অথবা ইনসাইড দ্য বক্স। তারপরে দেখো এই যে বক্সের উপরে একটা বল অবস্থান করছে, তাহলে বক্সের সাপেক্ষে বলের অবস্থানের জন্য আমরা এখানে অন বলতে পারি। এই যে বক্সের একটা টেবিলের পাশে একটা বল অবস্থান করছে, এই টেবিলের সাপেক্ষে এই বলের অবস্থানটার কারণে আমরা এখানে অ্যাট বলছি, দ্য বল ইজ অ্যাট দ্য টেবল। আমরা যদি বলি দ্য বল ইজ অন দ্য টেবল, তাহলে আমরা অন্যরকম অবস্থা বোঝাচ্ছি। দ্য বল ইজ near the box, the ball is under the box, the ball is over the box, বক্সের উপরে, the ball is below the box, the ball is above the box। এই যে দেখো there are lot of balls around the ball, red balls, a lot of red balls are around the black ball। যে ব্ল্যাক বলের চারপাশে অনেকগুলো রেড বল আছে, তাহলে আমরা রাউন্ড অথবা অ্যারাউন্ড বলতে পারি। আচ্ছা থ্রু দিয়ে কি বোঝায়? ধরো তুমি মানে তুমি স্কুলে যাবে, স্কুলে যাওয়ার পথে তোমার একটা মাঠ অতিক্রম করে তোমাকে স্কুলে যেতে হয়। ধরো বিশাল একটা ঈদগাহ মাঠ আছে, ওই মাঠের ভিতর দিয়ে রাস্তা আছে, তুমি রাস্তা পার হয়ে তুমি স্কুলে যাও। তাহলে কোনো কিছুর ভিতর দিয়ে যখন আমরা অন্য কিছুতে যাই,
ক্রস করি সেটাকে আমরা থ্রু বলি। যেমন হি ওয়াক থ্রু দ্য ফিল্ড, হি ওয়াক থ্রু দ্য ফিল্ড টু স্কুল, সে ফিল্ডের ভিতর দিয়ে তার স্কুলে গেল। মানে থ্রু বলতে কোনো কিছুর ভিতর দিয়ে যাওয়া, অতিক্রম করা। আর আমাং মানে কি, অনেকগুলোর মাঝে একটা বোঝাতে। যেমন ডিভাইড দ্য ম্যাঙ্গোস among boys, among the boys, অনেকগুলো ছেলে আছে এদের মাঝে এই ম্যাঙ্গোটা ভাগ করে দিতে হবে। আর দুইয়ের মাঝে বোঝাতে এই যে দুইটা কালো বলের মাঝে একটা লাল বল, সেখানে আমরা বিটুইন ব্যবহার করব। ঠিক আছে। তারপরে বিহাইন্ড, বিহাইন্ড বলতে আমরা কি বলছি, পিছনে বোঝাতে। পিছনে বোঝাতে আমরা বিহাইন্ড ব্যবহার করব। যেমন ধরো বক্সের পিছনে বলটা অবস্থান করছে, লাল বলটা, আমরা বিহাইন্ড। বক্সের সামনে অবস্থান করছে ইন ফ্রন্ট অফ। আর অ্যালং মানে কি, অ্যালং মানে হচ্ছে যে ধরো তুমি রাস্তা দিয়ে সোজা হাঁটতেছো, বরাবর হাঁটতেছো, তখন তুমি অ্যালং বলতে পারো। যেমন হি ইজ ওয়াকিং অ্যালং দ্য রোড, মানে রাস্তা বরাবর সে সোজা একদম হাঁটছে। আর অ্যাক্রস মানে কোনো জিনিস ক্রস করা, আড়াআড়ি। যেমন এই যে দেখো রাস্তাটা, বলটা রাস্তাটাকে ক্রস করার চেষ্টা করছে, অ্যাক্রস। যেমন হি ইজ ওয়াকিং অ্যাক্রস দ্য স্ট্রিট, সে রাস্তাটা আড়াআড়ি ভাবে অতিক্রম করছে, হাঁটছে। এরপরে গতি নিয়ে উপরে গেলে আপ। যেমন আমি বললাম যে হি ইজ ওয়াকিং আপ টু দ্য হিলস, যে সে গতি নিয়ে বা হেঁটে পাহাড়ে উঠছে। হি ইজ ওয়াকিং ডাউন ফ্রম দ্য হিলস। যেমন গতি নিয়ে সে নিচের দিকে নামলে তখন আমরা ডাউন বলতে পারি। যেমন বলটা যে দেখো স্টেপ, যে ইয়াটা আছে, সিঁড়িগুলো দিয়ে বলটা নামছে। গতি নিয়ে নামলে ডাউন, গতি নিয়ে উঠলে আপ। একটা দুইটা জিনিস অপোজিট অবস্থানে অবস্থান করছে, বিপরীত দিকে, সেক্ষেত্রে আমরা অপোজিট বলতে পারি। একটা বস্তু মনে করো যে বলটা নিচে ছিল, এটা উপরে উঠে আসছে আরেকটা বস্তু, তখন আমরা অন টু বলি। যেমন হি জাম্পড অন টু দ্য ওয়াল, সে মানে নিচে ছিল, ওয়ালের নিচে ছিল, জাম্প করে ওয়ালের উপরে উঠে গেছে। যেমন আমরা বলি, যেমন দ্য ক্যাট জাম্পড অন টু দ্য ওয়াল, ক্যাট জাম্প করে অন টু, মানে অন টু বলতে বুঝবা যে নিচে ছিল, একটা অনে ছিল, একটা তলে ছিল অন, সেখান থেকে টু হয়ে গেছে, মানে উপরে উঠে গেছে। ওকে। এবার একটা বল উপরে ছিল, বক্সের উপরে, সেখান থেকে সে লাফিয়ে পড়েছে বা ছিটকে পড়ে গেছে, তখন আমরা বলতে পারি ও ডাবল এফ, অফ। যেমন দ্য বল ড্রপড অফ দ্য বক্স, বলের উপর থেকে, বক্সের উপর থেকে বলটা ড্রপ করে পড়ে গেল, মানে ছিটকে পড়ে গেল। আচ্ছা, ইনটু। যেমন আমরা ওই যে প্রথমে দেখেছিলাম বলটা ভিতরে অবস্থান করছে, বক্সের প্রথমটা দেখো, বক্সের ভিতরে অবস্থান করছে বলটা, এখানে আমরা ইনসাইড। আর যখন বক্সের ভিতরে কোনো কিছু গতি নিয়ে বলটা প্রবেশ করবে বাইরে থেকে, তখন আমরা ইনটু বলতে পারি। যেমন দ্য বক্স গট ইনটু দ্য বক্স, যে গতি নিয়ে বক্সের ভিতরে প্রবেশ করেছিল। আচ্ছা, গতি নিয়ে যদি কোনো বক্স থেকে কোনো বল বের হয়ে যায়, অর্থাৎ কোনো একটা সেন্টার থেকে কোনো একটা বস্তু গতি নিয়ে বের হলে, তখন আমরা আউট অফ বলতে পারি। যেমন দ্য বল গট আউট অফ দ্য বক্স, অর্থাৎ এখানে গতি নিয়ে বলটা বের হয়ে গেল। আচ্ছা, এখানে ওই যে পাস্ট, যে তখন তুমি বুঝতে পারছিলে না পাস্ট, যেমন এই যে কালো বলটা, এই কালো বলটাকে কিন্তু লাল বলটা কিন্তু অতিক্রম করে আসছে না, তাহলে আমরা কি বলতে পারি, যে দ্য রেড বল ওয়াকড পাস্ট দ্য ব্ল্যাক বল, অর্থাৎ কোনো কিছুর সামনে দিয়ে কোনো কিছুকে অতিক্রম করে আসছে, সেক্ষেত্রে আমরা পাস্ট ব্যবহার করতে পারি। এবার দেখো নেক্সট টু, পাশে বোঝাতে, একটা বস্তুর সাপেক্ষে আরেকটা বস্তুর অবস্থান বোঝাতে আমরা নেক্সট টু বলতে পারি, বাই বলতে পারি, বিসাইড বলতে পারি। যেমন আমরা বলতে পারি যে দ্য বল ইজ নেক্সট টু দ্য বক্স, দ্য বল ইজ বাই দ্য বক্স, দ্য বল ইজ বিসাইড দ্য বক্স। ওকে। আচ্ছা, একটা বস্তুর বিপরীতে আরেকটা বস্তু হেলান দিয়ে আছে বা তার প্রতি ঝুঁকে আছে, সেক্ষেত্রে আমরা এগেনস্ট বলতে পারি। যেমন হি ইজ লিনিং এগেনস্ট দ্য ওয়াল, আমরা বলি না যে সে দেয়ালের উপরে সে কি একটা, মানে দেয়ালের পাশে, মানে পিঠ দিয়ে দাঁড়িয়ে আছে, আমরা বলি না এরকম আমরা এগেনস্ট বলতে পারি। এগেনস্ট মানে এখানে বিরুদ্ধে না,
এগেইনস্ট মানে এখানে পাশে অর্থে বোঝাবে। আচ্ছা, ওভার, এই যে একটু আগে আমি বলছিলাম যে হি জাম্পড ওভার দ্য ওয়াল, সে ওয়ালের উপর দিয়ে জাম্প করে চলে গেল, এটা এই যে ওভার বলতে এটাও বোঝায় কিন্তু, ঠিক আছে। আচ্ছা, ফ্রম টু আমরা এটা আলোচনা করেছি। এই যে দুইটা কালো বল আছে, দুইটা কালো বল, প্রথম কালো বলটা থেকে দ্বিতীয় কালো বলটার দিকে লাল বলটা যাচ্ছে, তাহলে এটা তার ডেস্টিনেশন, মানে তার একটা নির্দিষ্ট একটা ফ্রেম, নির্দিষ্ট একটা তার একটা লিমিট এরিয়া। তখন যেমন দ্য রেড বল the red ball is moving from the red ball is moving from the black one ball to the black two ball। এই যে আমরা এটা বোঝাতে তার নির্দিষ্ট ডেস্টিনেশন বোঝাতে আমরা কি করতে পারি, ফ্রম টু ব্যবহার করতে পারি। আচ্ছা, তারপরে আমরা দেখব টুয়ার্ডস এর ব্যবহার। ধরো একটা লাল বলটা গতি নিয়ে, কোনো একটা বস্তু গতি নিয়ে আর একটা নিশ্চল বস্তুর কাছে গেলে সেখানে আমরা এটাকে টুয়ার্ডস ব্যবহার করতে পারি। যেমন দ্য চাইল্ড ওয়াকড টুয়ার্ডস ইটস প্যারেন্টস, যে মা বাবা বসে আছে, চাইল্ডটা হেঁটে হেঁটে তার প্যারেন্টস এর দিকে চলে গেল, সেক্ষেত্রে আমরা এটা বলতে পারি। আচ্ছা, তারপরে দেখো এই যে এখানে আরো ক্লিয়ার হবে, এখানে বলছে আপ, গতি নিয়ে উপরে গেলে আপ বোঝাবে, ঠিক আছে। যেমন এই যে বলটা দেখো গতি নিয়ে উপরে যাচ্ছে। এরপরে দেখো গতি নিয়ে নিচের দিকে আসতেছে, ডাউন। তুমি কি কথা বুঝতে পারছো? জি স্যার, বা বুঝতে পারতেছি। তুমি এগুলো ব্যাখ্যা করো, হ্যাঁ আমাকে স্যার। ব্যাখ্যা করে বোঝাও। তুমি আপ ডাউন এই দুটো তো আমি বলে দিয়েছি, তুমি এরপর ওটা ব্যাখ্যা করে বলো আমাকে, বলো। এভাবে এভাবে পড়লে ভালো না, নাকি ওই গদ বাঁধা নিয়মে পড়াবো? না না স্যার, আমি বলতেছি। না মানে আমি বলছি যে এই ছবি দেখিয়ে পড়ালে ভালো, নাকি ওই গদ বাঁধা নিয়মে, ওই যে লেখা লেখা আছে আর আমি পড়বো, তোমার কাছে ভালো লাগবে? না স্যার, ছবি হ্যাঁ, ছবি দেখায় দিলে কিন্তু পড়লেই বোঝা ভালো, যায়, মানে ছবিটা বুঝতে সুবিধা দিলে, হবে। ছবি দিলে তোমার আমি হাজার কথা বললাম আর একটা ছবি দেখাই দিলাম, তাতে কিন্তু অনেক কাজ হয়ে যায়। যে একটা কথাই আছে যে a picture speaks thousand words, একটা ছবি হাজারো কথা বলে, তাই না? হুম হুম স্যার। হ্যাঁ, তুমি 3 নাম্বারটা বলো, ওভার দিয়ে তুমি এই ছবির মাধ্যমে কি বুঝতে পারছো আমাকে বুঝাও। স্যার, কোনো কিছু উপর দিয়ে জাম্প করে যাওয়া বা উপর দিয়ে যাওয়া। হ্যাঁ, একটা উদাহরণ বলো। যেমন দ্য ক্যাট জাম্পড ওভার দ্য বক্স, আমি বললাম, ঠিক আছে। দ্য ক্যাট হুম হুম স্যার। জাম্পড ওভার দ্য বক্স, বক্সের উপর দিয়ে জাম্প করে গেল, তাই না? হুম হুম। এরপরে তুমি এরপরটা বলো, টু। টু এর যে এখানে একটা চিহ্ন দেওয়া ছবি আছে, এটা দিয়ে কি বুঝতে পারছো তুমি? স্যার, একটা দিক থেকে একটা নির্দিষ্ট বস্তুর দিকে এগিয়ে আচ্ছা যাওয়া বলো যেটা, তো, হ্যাঁ। এখানে যে প্রিপোজিশন গুলো আছে এগুলা কি প্রিপোজিশনস অফ টাইম, মুভমেন্ট, নাকি প্রিপোজিশনস অফ প্লেস, কোনটা বোঝাচ্ছে? স্যার, এটা তো মুভমেন্ট বোঝাচ্ছে। হুম, গুড। একটা বস্তুর সাপেক্ষে আরেকটা বস্তুর অবস্থান বুঝাইলে আমরা সেখানে হ্যাঁ, মুভমেন্ট। মানে অবস্থান বা এখানে মুভমেন্ট বোঝাচ্ছে। মুভমেন্ট, অবস্থান তো হলো প্লেস, ওটা না, এখানে মুভমেন্টটা বোঝাচ্ছে যে এটা হুম জাম্পড হুম। ওভার দ্য ওয়াল। আচ্ছা, তারপরে বলো, হ্যাঁ টু, এটা একটা এক্সাম্পল কি হতে পারে? ধরো সে বাড়ি থেকে, মনে করো যে ছোট বলটা, ছোট নীল কালারের বলটা তার বাড়ি, এবং ধরো বড় বক্সটা হলো টু, এটা হলো তার স্কুল। তাহলে তুমি কি বলবো, এবার সেন্টেন্সটা কি হতে পারে? সে হেঁটে হেঁটে আসছে, তুমি কি বলবা, বলো। যেমন হি হি ওয়াক টু দ্য স্কুল, সেই স্কুলে হেঁটে গেল। এই যে তার একটা সেন্টার থেকে, তার ছোট একটা সেন্টার বাড়ি, তার বাড়ি থেকে বড় একটা সেন্টার স্কুল, স্কুলের দিকে সে হেঁটে গেল, ঠিক আছে।
তারপরে away from, এটা দ্বারা কি বোঝাচ্ছে? বড় একটা সেন্টার থেকে তুমি অন্য কোথায় অনির্দিষ্ট জায়গায় চলে গেলা, ঠিক আছে? যেমন হি ইজ away from home, হি ইজ away from school, স্কুল থেকে সে বেরিয়ে গেছে। এবার মনে করো যে তুমি হলে একটা বলটা একটা বক্স আছে, বক্সটা তুমি পার হয়ে গেলা, বক্সটা মনে করো একটা বাড়ি, তাহলে হি ওয়াক পাস্ট দ্য হাউস, সে হাউসটা পার হয়ে গেল। অনটু মানে কি? অনটু মানে সরি ইনটু মানে বলতেছি যে গতি নিয়ে কোথাও প্রবেশ করলে, গতি নিয়ে ছোট একটা জিনিস গতি নিয়ে বড় একটা জিনিসের ভিতরে প্রবেশ করলে ইনটু হবে। যেমন মাই ফাদার ইজ কামিং ইনটু দ্য রুম, আমার বাবা রুমে আসছেন। তাহলে আমার বাবার তুলনায় রুমটা অবশ্যই বড়, ঠিক আছে, এবং আমার বাবার গতি আছে, এই কারণে আমি ইনটু ব্যবহার করব। আবার তোমার বাবা মনে করো যে গতি নিয়ে বের হয়ে গেল, ছোট একটা বস্তু বড় বস্তুর ভিতর থেকে গতি নিয়ে বের হয়ে গেল, আউট অফ, মাই ফাদার ওয়াকড আউট অফ দ্য রুম, ঠিক আছে। অ্যারাউন্ড, একটা বড় বস্তুর সাপেক্ষে ছোট বস্তু তাকে বারবার ঘুরছে, তার চতুর্দিকে ঘুরছে, তখন আমরা অ্যারাউন্ড বলতে পারি। যেমন হি ইজ ওয়াকিং অ্যারাউন্ড দ্য হাউস। অনটু, আমরা একটু আগে বলেছি অনটু মানে নিচে ছিল বস্তুটা, ছোট একটা বস্তু আর একটা বড় বস্তুর পাশে ছিল, সে ছোট বস্তুটা বড় বস্তুর নিচে অবস্থান করছিল, তবে কোনো কারণে সে জাম্প করে বড় বস্তুর উপরে উঠে গেছে, তখন আমরা অনটু বলতে পারি। যেমন দ্য ক্যাট জাম্পড অনটু দ্য টপ অফ দ্য ওয়াল, যে ক্যাটটা জাম্প করে দেয়ালের টপে উঠে গেছে, ঠিক আছে। অফ, কোনো একটা বস্তু আর একটা বস্তুর উপরে অবস্থান করছে, সেখান থেকে সে পড়ে গেছে বা বিচ্যুত হয়ে গেছে, যেমন দ্য বল ড্রপ অফ দ্য বক্স, ঠিক আছে। অ্যাক্রস মানে হলো যে দেখতে পাচ্ছ দুই পাশে দুইটা বক্স, এর উপর একটা বল, মাঝখানে একটা ব্রিজের মতো, একটা রাস্তার মতো। তাহলে তুমি কি দুইটা জিনিসকে কোনো একটা, দুইটা প্রান্ত, দুইটা বক্স আছে প্রান্ত, এবং দুইটা মাঝখানে একটা ব্রিজের মতো আছে, তুমি এই যে এরকম এটাকে ক্রস করে তুমি অন্য প্রান্তে গেলে, সেক্ষেত্রে আমরা অ্যাক্রস বলবো, ঠিক আছে। দ্য বল রোলড অ্যাক্রস দ্য স্ট্রিট, এই যে স্ট্রিটের উপর দিয়ে বলটা রোল করে চলে গেল। এই যে দেখো একটা পাইপের মতো আছে না, পাইপ, এই পাইপের ভিতর দিয়ে কোনো একটা কিছু গেল, সেটা আমরা থ্রু বলতে পারি। দ্য বল রোলড থ্রু দ্য পাইপ, এই পাইপের ভিতর দিয়ে রোল করে গেল, ঠিক আছে, এটা থ্রু। আবার দুইটা বক্সের মাঝখান দিয়ে সে চলে গেল বলটা, এটাকে আমরা বলছি অ্যালং। রাস্তা দিয়ে যখন আমরা সোজা হাঁটি তখন আমরা বলতে পারি অ্যালং, ঠিক আছে। তাহলে তুমি কি বুঝতে পেরেছো জি স্যার, বুঝতে পূর্ণভাবে পেরেছি। যতটুকু আমরা আলোচনা করেছি? আচ্ছা, তাহলে আমরা আগামী ক্লাসে আরো একটু আলোচনা করব, আরো সুন্দর সুন্দর এখানে আলোচনা আছে, এই যে দেখতে পাচ্ছ আর অনেক আলোচনা আছে, এখানে ছবি আছে, এগুলো নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব, অনেক ডিসকাশন আছে এখানে। তাহলে আমরা আজকে এখানে এ পর্যন্ত থাক। আর তুমি কি ওই যে ইয়াগুলা কি পড়েছিলে? স্যার সব করতে পারি নাই, আচ্ছা, মানে তুমি করো, প্রথমে অসুবিধা নাই, তুমি করতে থাকো। ঠিক আছে। আর আমরা এই প্রিপোজিশন গুলা আরো আলোচনা করব। তুমি বইয়ে হয়তো এভাবে কোথাও নাই, বিভিন্ন জায়গাতে না ঘেটে না ঘুটে স্যার, না এটা খুঁজে পাইনি। নাই। আচ্ছা, বইয়ে যেগুলো আছে এগুলা মানে তখন মানে এটা এভাবে পড়ার পরে তুমি যখন বই পড়তে যাবে তখন তোমার কাছে ইজি মনে হবে, আরে এটা তো এটা বোঝাচ্ছে, এটা তো এটা বোঝাচ্ছে। ঠিক আছে, ঠিক আছে তো ঠিক আছে, তো আজকে আমরা এখানে থাক নাকি? স্যার, স্যার এখানেই ওকে থাকবেন ওকে, স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ।